কারণ প্রত্যেকদিন যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে কিন্তু আসলে খাতা দেখে কুল করা খুবই মুশকিল। এই জন্যই চেম্বারে বসে দেখতে হবে এবং প্রত্যেক দিনের খাতা প্রত্যেক দিনই কমপ্লিট করা লাগবে দেখে। ভাইয়া আমার একটা খাতা দেখা হয় নাই, আমার একটা খাতা বাকি আছে। হ্যাঁ, আর তোমার ভাইয়া একটা বাকি আছে, আরো কয়েকজনের তিন থেকে চারটা খাতা মনে হয় বাকি আছে। আমি কালকে দেখাবো এটা শেষ, পুরো যেগুলো পেন্ডিং আছে না খাতা দেখা সবগুলোই কালকে অফিস টাইমে আমি শেষ করে দেব। ঠিক আছে, আজকে রাতে ভাইয়া হয়তো যে পসিবল কালকে না। এছাড়া তো আমাদের একসাথে না নিয়ে কালকে ভাইয়া বার কাউন্সিলের সাথে এভিডেন্সটা নিয়ে নিলে হয় না একবার? কালকে হ্যাঁ, মানে বার কাউন্সিল তো এখনো শেষ হলো না। আর আবার আমার ব্যক্তিগত সমস্যার জন্য আরকি বলছি যে কালকে যেহেতু যাবো আমি তো এসআর তামা দিয়ে আমার তো একবার পড়তে হবে। এরকম তো আসলে হুট করে দিলে আমার ক্ষতি হয়ে যাবে অনেক এটা। কিন্তু বার হ্যাঁ, কাউন্সিলটা যেহেতু এখনো পড়ি নাই তাহলে বার কাউন্সিলটা নয় আজকে পড়ে ফেলতাম, ফেলে কালকে পরীক্ষা দিতাম এর সাথে এভিডেন্স দিয়ে। এটা হয় বার কাউন্সিলটাকে মেন ধরে আপনাদের ওই ইয়েটা সাক্ষ্য আইনটা নেওয়া যায়। এখন বিষয়টা হলো পরীক্ষা তো দেওয়া লাগবে, এখন পরীক্ষা একদিন আগে বা পরে এক্সচেঞ্জ করলে তো কোনো সমস্যা নাই। এখন পড়া তো সবারই এক সময়, সবাই একই পাচ্ছে, একই নির্দিষ্ট সময় পরে আর কি সবাই পরীক্ষা দিবে, তাই না? এখন তো আর অতিরিক্ত সময় কারোর জন্য নাই। এখন সবাই একটা নির্দিষ্ট সময়, খুবই লিমিটেড লিমিটেড টাইম, এই টাইমের মধ্যে পড়াগুলো শেষ করবে। পড়া শেষ করে এখন যত বেশি পরীক্ষা দিবেন ততই আপনাদের জন্য ভালো হবে। বলছি পরীক্ষা কখন তার প্রশ্ন করতে দিবেন? জি, তো কয় ঘন্টা, 1 ঘন্টা হবে? পরীক্ষা এখন এখন আমরা তো যে পরীক্ষাগুলো নিব এগুলো সবই বার কাউন্সিল যেভাবে পরীক্ষা নেয় না, একটা আইন থেকে যতটা প্রশ্ন থাকবে ঠিক ওইভাবেই নিব। যেমন এসআর এক থেকে 2টা প্রশ্ন করব, তামাদি থেকে 2টা প্রশ্ন করব, বার কাউন্সিল অর্ডার থেকে 2টা প্রশ্ন করব। যদিও এসআর একটার সাথে আপনার দেওয়ানি কার্যবিধি এক করা উচিত ছিল, সো তারপরেও তারপরে আমি দেখি কিভাবে কি করা যায়। আহ, আর আপনার এই সাক্ষ্য আইন থেকে 2টা, দণ্ডবিধি থেকে 2টা, ফৌজদারি থেকে 2টা, এইভাবে আর কি পরীক্ষা নিব। ঠিক আছে, মানে বার কাউন্সিল যেভাবে পরীক্ষা নিয়ে থাকে একদম ওই আঙ্গিকেই পরীক্ষা নিব। তাহলে আগামীকালকে এভিডেন্স আর বার কাউন্সিল। হ্যাঁ, যেহেতু মোহিনী ওপিনিয়ন দিল আর আপনাদের কারোর কোনো অবজেকশন নাই, সেহেতু আমরা ওইভাবেই নেই। আর নিবিড়, তোমার কি অবস্থা? নিবিড় কি শুনতে পাচ্ছ? নিবিড় শুনতে পাচ্ছ? নিবিড়, তুমি তাহলে একটু রেকর্ড করো। হ্যাঁ, তুমি রেসপন্স করেছো, তুমি রেকর্ড করো। এটা এই ক্লাসটা আমরা বার কাউন্সিল অর্ডার, এটা নিয়ে অনেকেরই সমস্যা আছে, আমরা এটা গ্রুপে দিয়ে দিই। গুগল মিটে আসলে মোবাইলে রেকর্ড করা যায় না। যদি নিবিড়, মোবাইল থেকে কি গুগল মিটে কি করা যায়, রেকর্ড করা যায়? বা এটা কি তুমি জানো? নিবিড়কে মানে প্রশ্নগুলো এসে এসএমএস এর মাধ্যমে রিপ্লাই করতেছে, তা আমরা নিবিড়ের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করি। আচ্ছা, ওটাই পরে জেনে নিব এসএমএস ওই মোবাইলের মাধ্যমে করা যায় কিনা। তো এখন এই যে বার কাউন্সিলের অর্ডার এন্ড রুলের আমি সাজেশন দিয়েছি, সাজেশন আপনারা গ্রুপে হয়তো পেয়েছেন, আসসালামু ওইগুলোই আলাইকুম ভাই। পড়বেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই রেকর্ড হচ্ছে, আমি এই যে কম্পিউটার থেকে কানেক্ট ছিলাম তো ফোনে ছিলাম না, আবার
ও আচ্ছা আচ্ছা। ওইটাতে তানভীর, বলছিলাম যে এই গুগল মিটে কি মোবাইল থেকে কি রেকর্ড করা যায়, কোনো অপশন আছে বা তুমি কি জানো এটা? হ্যাঁ ওইটাই গুগল মিটের মধ্যে থেকে করা যায় না, তবে স্ক্রিন রেকর্ড, ফোনের স্ক্রিন রেকর্ডার একটা অ্যাপ ডাউনলোড দিলে হুম। অথবা ফোনে যদি ডিফল্ট স্ক্রিন রেকর্ডার থাকে তাহলে ওইভাবে রেকর্ড করা যায়। আমার তো স্ক্রিন রেকর্ডিং ডাউনলোড দেওয়া আছে এবং ফোনেরও স্ক্রিন রেকর্ড আছে, এটা তো কোনোভাবেই তো পসিবল হয় না। কেন, আমার তো স্ক্রিন রেকর্ডার ইয়ে করলে রেকর্ড করা যাচ্ছে, আমি ফোন থেকেও দেখছি। ও আচ্ছা আচ্ছা, এটা কোন কোন অ্যাপস কি স্ক্রিন রেকর্ড এটা? আচ্ছা ভাই, আমি চাইলে এই যে ইউটিউবে টিউটোরিয়াল আছে, আমি একটা দিবনি, আপনি ওইটা দেখে সহজে করে ফেলতে পারবেন। আচ্ছা, বললে তুমি হয়তো তাহলে ভুয়া ওইটা হবে আমাকে না। দিও, ঠিক আছে? আচ্ছা ভাই, হ্যাঁ, ঠিক তুমি ওইটা আছে। আমাকে দিও, আমি দেখবো না। আমি এই যে গতদিন অন্য মেয়েদের আমি জুমে ক্লাস নিয়েছিলাম, তো ওইখানে জুমে রেকর্ড করা যায়, কিন্তু ওটা 30 মিনিট পর পর আসলে হ্যাঁ হ্যাঁ, আউট হয়ে যায়, টাইম আউট হয়ে যায়। ওইটা একটা বিরক্তিকর একটা বিষয়। আচ্ছা আমি এটার একটা সলিউশন ভিডিও দিব না আপনাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী বার কাউন্সিল নিয়ে কথা বলতেছিলাম। বার কাউন্সিলে মোটামুটি প্রধানত দুইটা প্রশ্ন আসবে, যে কোনো একটা প্রশ্নের আপনাদের উত্তর করতে হবে। তো এখন দেখেন, বার কাউন্সিলের নাম্বার হলো 10। বার কাউন্সিলের নাম্বার হলো 10। এই 10 নম্বরের মধ্যে আপনাদের বার কাউন্সিলের যে প্রশ্নটাই দিক না কেন, একটা প্রশ্ন হয়তো আপনারা ভালো করে লিখতে পারবেন না, কারণ মানে এরকম ভাবে সেট করা থাকে প্রশ্ন, যে একটা 3টা প্রশ্ন থাকলে মানে এক সেট প্রশ্নের মধ্যে মানে 3টা প্রশ্ন যদি থাকে, 2টা মোটামুটি পারা গেলে একটা সেরকম পারা যায় না। দেখুন, আপনারা 2টা পার্ট আছে, একটা হলো আপনার পেশাগত সদাচরণ, আর একটা হলো রুল আর অর্ডার। দেখুন, আপনারা যে কোনো একটা সাইড একটু ভালো করে পড়বেন। এখন এই যে পেশাগত মানে সদাচরণ যেটা আছে, এখানে 4টা যে পার্ট আছে, 4টা পার্টের মধ্যে আপনারা এই যে পয়েন্ট গুলো আছে 11টা 12টা 14টা, এইগুলোর মধ্য থেকে আপনারা মিনিমাম 6 7টা 8টা করে আপনারা মুখস্থ রাখবেন, 6 7টা 8টা করে মুখস্থ রাখবেন। আর যদি কখনো চলে আসে বিভিন্ন আঙ্গিকে ঘোরায় পেঁচায়, তাহলে ওইখান থেকে আপনারা ওইভাবে লিখতে পারবেন, এবং কত অধ্যায়ে কিসের কথা বলা হয়েছে এগুলো মনে রাখবেন। তারপরে আমরা এই যে আদেশ, অর্ডার আর রুল যেটা আছে, এইখান থেকে আপনারা একটু ভালো করে পড়বেন। আপনারা সবসময় চেষ্টা করবেন যে এই অর্ডার আর আদেশ থেকে প্রশ্ন যদি আসে, এইখান থেকে লেখার জন্য। এখান থেকে লিখলে পরে আপনার ধরেন যে কমন বিষয় থেকে এবং ইনফরমেটিভ প্রশ্ন আসবে। এই ইনফরমেটিভ প্রশ্ন থেকে আপনারা কি করতে পারবেন, উত্তর করলে আপনাদের একদম ভালো একটা নাম্বার পাবেন। কিন্তু গতানুগতিক ভাবে আপনারা যদি মানে ঢালাও প্রশ্ন লিখতে যান, সেই ক্ষেত্রে কিন্তু মানে নাম্বার একটু কম আসার পসিবিলিটি থাকে। আর আমার মনে হয় যে অর্ডার এবং রুল যেখানে থেকে যে প্রশ্ন আসবে, ওই প্রশ্নটা একটু স্ট্রেট হবে, ঠিক আছে, একটু ক্লিয়ার হবে, এবং ইনফরমেটিভ কোশ্চেন দেওয়া থাকবে। আপনারা আদেশ এবং বিধি উল্লেখ করে, রুল উল্লেখ করে সুন্দর করে নিজের মতো করে লিখবেন। এখন দেখেন, এই যে বার কাউন্সিল অর্ডারের প্রথম প্রশ্নটা, বাংলাদেশ বার কাউন্সিল কি? বাংলাদেশ বার কাউন্সিল কি, এটা দেখেন। এই প্রশ্নটা আপনার সাধারণত আপনারা বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে আইনজীবী হবেন, আইনজীবীদের যারা হবে তারা বার কাউন্সিল কি এটা সাধারণত জানেন। এখন কথা হলো, বার কাউন্সিল একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বার কাউন্সিল নিয়ন্ত্রণ করে সরকার, বা সরকার অনুযায়ী কি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও মানে এই যে বার কাউন্সিল সরকারের যে বিধি নিষেধ আছে বা সরকারের আদেশে এটা আর কি প্রতিষ্ঠিত হয়েছে, এবং এর মূল যে পরিচালক সেটা হলো সরকার। এখন বার কাউন্সিল এর মূল কাজ হলো আপনার আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা নেওয়া এদের, এবং আইনজীবী আছে আইনজীবীদেরকে নিয়ন্ত্রণ করা, এবং আইনজীবীদের যাবতীয় যে কার্যক্রম আছে সেইগুলো বাংলাদেশ বার কাউন্সিল করে থাকেন। এখন দেখেন, বাংলাদেশ বার কাউন্সিল কি সেটা আপনার এই যে 46 আদেশে আপনার বাংলাদেশ বার কাউন্সিল কি হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে।
রাষ্ট্রপতি 46 নং আদেশ দ্বারা কি করা হয়, বার কাউন্সিল গঠিত হয়। তো এখান থেকে আপনারা জাস্ট এটা নিজেদের মতো করে একটু করে লিখবেন। আর তারপরে দেখেন পরের প্রশ্ন, একটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বার কাউন্সিলের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসাবে বার কাউন্সিলের প্রধান প্রধান বৈশিষ্ট্য কি কি? বার কাউন্সিল আপনার আইন সৃষ্ট সংস্থা, আইন সৃষ্ট সংস্থা। বার কাউন্সিল সৃষ্টি হয়েছে আইন দ্বারা, ঠিক আছে। এইটা এই যে আপনাদের আইন দ্বারা প্রতিষ্ঠা হয়েছে, এবং অন্যান্য যে ইয়েগুলো আছে বার কাউন্সিলের অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আপনারা সুন্দর করে এক এক করে পয়েন্ট আকারে উল্লেখ করবেন। তারপরে একটা জিনিস দেখেন যে বার কাউন্সিল কিন্তু কি করে, বার কাউন্সিলের নিজস্ব সম্পত্তি আছে, বিধি প্রণয়ন করতে পারে বার কাউন্সিল। বার কাউন্সিল আপনার নিজের নামে মামলা পরিচালনা করতে পারে বা অন্যের নামে মামলা করতে পারে। এইগুলো বার কাউন্সিলের কি আছে, ইম্পর্ট। বার কাউন্সিলের এই ধরনের ক্ষমতা আছে বা এই ধরনের বৈশিষ্ট্য আছে। আর বার কাউন্সিল একটা কি, লিগাল পারসন। বার কাউন্সিল নিজে একটা কি, লিগাল পারসন। তাহলে দেখেন আমরা কি পাচ্ছি, প্রধান প্রধান বৈশিষ্ট্য হলো আপনার আইন সৃষ্ট সংস্থা, চিরন্তন অস্তিত্ব সম্পন্ন সংস্থা। বার কাউন্সিলের নিজস্ব কি আছে, সিলমোহর আছে, সম্পত্তি অর্জনের ক্ষমতা আছে, মামলা করার ক্ষমতা আছে, মামলা সে করতে পারে এবং বার কাউন্সিলের নামেও মামলা করা যায়। বার কাউন্সিল বিধি প্রণয়ন করতে পারে। হ্যাঁ, ঠিক আছে। এই যে পয়েন্টগুলো আছে এগুলো আপনারা পয়েন্ট আকারে, যদি প্রশ্ন চলে আসে তাহলে পয়েন্ট আকারে দিবেন। তারপরে দেখেন বার কাউন্সিলের গঠন এবং কার্য প্রণালী বা কার্যাবলী আলোচনা করুন বার কাউন্সিলের। এখন দেখেন এখানে কিন্তু আপনার বার কাউন্সিল, বার সংস্থান, বার অ্যাসোসিয়েশন, ট্রাইব্যুনাল, এই তিনটাই কিন্তু আপনার মেন, ঠিক আছে। এই তিনটা জায়গা থেকে আপনার প্রশ্ন আসার মতো পসিবিলিটি অনেক বেশি। একটা হলো বার কাউন্সিল, একটা বার অ্যাসোসিয়েশন, আর একটা ট্রাইব্যুনাল, মানে বার কাউন্সিলের ট্রাইব্যুনাল। তাহলে দেখেন আমরা বার কাউন্সিলের আপনার গঠন এবং কার্যাবলী, বার অ্যাসোসিয়েশনের গঠন এবং কার্যাবলী, তারপরে ট্রাইব্যুনালের গঠন এবং কার্যাবলী বা শাস্তি প্রদানের ক্ষমতা, বা বার ট্রাইব্যুনাল কিভাবে গঠিত হয় এবং কিভাবে কার্য সম্পাদন করে, কি কি শাস্তি প্রদান করতে পারে, এই বিষয়গুলো আমরা দেখব। বার কাউন্সিলে আপনার মোট মিলে আপনার 15 জন সদস্য নিয়ে আর কি গঠিত হয়। এর মধ্যে একজন হবে আপনার অ্যাটর্নি জেনারেল, উনি পদাধিকার বলে কি হবেন, বার কাউন্সিলের চেয়ারম্যান বলে গণ্য হইবেন। আর 7 জন হবেন কি আঞ্চলিক বার অ্যাসোসিয়েশন থেকে কি হবেন, নির্বাচিত সদস্য। আর সর্বসাকুল্যে সব মিলে আঞ্চলিক বার অ্যাসোসিয়েশন থেকে কি হবে 7 জন, আর সমগ্র বাংলাদেশের আইনজীবীগণের মধ্য থেকে হবেন 7 জন। এই সব মিলে কি হচ্ছে, টোটাল 14 জন হলো নির্বাচিত, আর একজন হলো কি পদাধিকার বলে, অ্যাটর্নি জেনারেল হলো পদাধিকার বলে। ইনি কি করবেন, বার কাউন্সিলের চেয়ারম্যান হবেন। এটা হলো বার কাউন্সিলের গঠন। বার কাউন্সিলের গঠন, ওই বার কাউন্সিলের গঠনটা বলা আছে অনুচ্ছেদ 5-এ। অনুচ্ছেদ 5-এ কি বলা আছে, বার কাউন্সিলের গঠন সম্পর্কে বলা আছে। তাহলে এখানে আপনাদের এই যে বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুল, মূলত ক্লাসের মধ্যে আপনারা আমার সাথে সাথে নিজেরা একটু পড়েন বা ভালো করে শোনেন, মনে রাখেন, তাহলে এখানেই মোটামুটি পড়াটা হয়ে যাবে। তারপরে দেখেন বার কাউন্সিলের কার্যাবলী। তাহলে বার কাউন্সিলের গঠন বলা হচ্ছে অনুচ্ছেদ 5-এ। অনুচ্ছেদ 5-এ বার কাউন্সিলের গঠন সম্পর্কে বলা হয়েছে। এখানে 14 জন আপনার নির্বাচিত সদস্য, একজন হলো পদাধিকার বলে। আর বার কাউন্সিলের কার্যাবলীর কথা বলা হচ্ছে অনুচ্ছেদ 10-এ। অনুচ্ছেদ 10-এ বার কাউন্সিল গুলো কিন্তু আপনার অনেকগুলো কাজ করে থাকে, ঠিক আছে। অনেকগুলো কাজের মধ্যে কোনটা কোনটা আসতেছে, এবং ধরেন বার কাউন্সিলের এই যে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার কি করা হয়, মানে তারা পরীক্ষা গ্রহণ করেন এবং এই নতুন আইনজীবীদেরকে নিয়োগ প্রদান করে থাকেন। এবং যে আইনজীবী আছে, এই আইনজীবীরা যদি কোনো অসদাচরণ করে বা পেশাগত অসদাচরণের জন্য তার বিরুদ্ধে কি করা হয়, বার কাউন্সিল ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
বার কাউন্সিল ব্যবস্থা গ্রহণ করতে পারেন। বার কাউন্সিল কি করতে পারেন? বার কাউন্সিলের নিজস্ব ফান্ড আছে, সে ফান্ড পরিচালনা করেন। বার কাউন্সিল বিধি প্রণয়ন করেন। বার কাউন্সিল কি করেন? বার কাউন্সিল নির্বাচন পরিচালনা করেন। এই বার কাউন্সিল নির্বাচন পরিচালনা করেন। বার কাউন্সিলের যে সদস্য আছে না, বার কাউন্সিলের আপনার এই যে বললাম যে টোটাল 14 জন নির্বাচিত আর একজন আপনার পদাধিকার বলে। আরো কিছু কাজ আছে যেগুলো আপনার বার কাউন্সিল করে থাকেন। বার কাউন্সিল কিন্তু আপনার আইনজীবীদের কাছ থেকে কিন্তু বছরে নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান নিয়ে থাকেন এবং সেটা আপনাদের 7,000 টাকা মনে হয় নিয়ে থাকে প্রত্যেক বছর। এবং বার অ্যাসোসিয়েশনও প্রায় 7,000 টাকা টোটাল, সরি বার কাউন্সিল 5,000 নেয় আর বার অ্যাসোসিয়েশন নেয় 7,000, টোটাল মিলে 12,000 টাকা বছরে দেওয়া লাগে। মানে আপনি প্র্যাকটিস করেন আর না করেন আপনার এই টাকা দেওয়া লাগবে। হাইকোর্টের ক্ষেত্রে আরেকটু বেশি দেওয়া লাগে, 8,000 সামথিং। তারপরে দেখেন এই যে বার কাউন্সিলের কার্যাবলীর কথা বলা আছে অনুচ্ছেদ কততে? অনুচ্ছেদ 10-এ। অনুচ্ছেদ 10-এ বার কাউন্সিলের কার্যাবলীর কথা বলা আছে। তারপরে দেখেন বার কাউন্সিলের যে চেয়ারম্যান তার কার্যাবলী, ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করুন। বার কাউন্সিলের চেয়ারম্যানের ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করুন। এখানে দেখেন বার কাউন্সিল তো আপনার নির্বাচিত একটা প্রতিষ্ঠান, ঠিক আছে? তার যে কমিটি হয় এটা আপনার নির্বাচিত সদস্যগণকে নিয়ে কি করা হয়? কমিটি গঠন করা হয়। তো এখন এই কমিটি গঠন করার পরে কোনো সময় যদি নির্বাচন না নিতে পারে বা নির্বাচন যদি না হয় তখন কিন্তু এডহক কমিটি গঠন করে সেইখানে কিন্তু এই বার কাউন্সিল পরিচালনা করা হয়। এটা করে হলো বার কাউন্সিলের চেয়ারম্যান মানে অ্যাটর্নি জেনারেল। তারপরে দেখেন বার কাউন্সিল আপনার এই চেয়ারম্যান, বার কাউন্সিল চেয়ারম্যান নিবন্ধন কমিটির সদস্য হিসাবে কি থাকেন? এই চেয়ারম্যান থাকেন। বার কাউন্সিলের চেয়ারম্যান এই নিবন্ধন কমিটির সদস্য হিসাবে থাকেন। এবং আরো কিছু কার্যক্রম গুলো আপনারা এই বার কাউন্সিলের চেয়ারম্যান করে থাকেন। এটা আপনারা এই যে লিখিত মাস্টার আছে না, যার কাছে লিখিত মাস্টার আছে আর যার কাছে আইন পাঠ আছে এখান থেকে পড়ে নেবেন। আর এই যে বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুল যেটা আছে এটা আপনার এই আইন পাঠ অথবা আপনার এই মিনি ল এর বাইরে থেকে আর পড়ার দরকার নাই। এখানে যেগুলো আছে এগুলোই পড়েন, এর বাইরে পড়ার দরকার নেই। আর যদি পড়তে চান তাহলে পিলির সময় যে যতটুকু পড়েছিলেন না অতটুকুই পড়বেন, এর বাইরে পড়ার দরকার নাই। তারপর দেখেন বাংলাদেশ বার কাউন্সিল কি আইনজীবী সম্প্রসারণের অভিভাবক বলা যেতে পারে কিনা? হ্যাঁ, বাংলাদেশ বার কাউন্সিল অবশ্যই কি আইনজীবীগণের অভিভাবক। বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীগণের যত ধরনের আপনার কার্যক্রম আছে সবগুলোই কিন্তু নিয়ন্ত্রণ করা হয় বার কাউন্সিল দ্বারা। তাদের এই যে আপনার নিবন্ধন পরীক্ষা নেওয়া, তালিকাভুক্তির পরীক্ষা নেওয়া, তাদের সুযোগ সুবিধা দেখা, তাদের স্বার্থ দেখা, তাদের অসদাচরণের জন্য তাদের শাস্তি প্রদান করা এবং তাদের যে শিক্ষা কমিটি আছে, তারপরে এই নবীন আইনজীবীগণের প্রশিক্ষণের বিষয় আছে, এগুলো কে করে থাকে? বার কাউন্সিল করে থাকে। শিক্ষা, নির্বাচন, বার কাউন্সিলের ফান্ড থেকে শুরু করে আচরণ, নৈতিকতা, তালিকা প্রস্তুত, রক্ষণাবেক্ষণ, সুবিধা, স্বার্থ, সুযোগ সুবিধা, স্বার্থ রক্ষা, ঠিক আছে, অনুসরণের জন্য বার কাউন্সিল আপনার কি বিভিন্ন রকমের বিধি প্রণয়ন করতে পারে। সেটা আপনার নতুন নবীন আইনজীবী এবং অন্যান্য গুণের মধ্যে যেটা সুযোগ বা যে বিধিটা আপনার তাদের জন্য সুবিধাজনক হবে বা আইনজীবীগণের জন্য মঙ্গলজনক হবে সেই ধরনের বা তাদের যেটা উপযুক্ত মনে হবে সেই ধরনের বিধি তারা কি করতে পারেন? প্রণয়ন করতে পারেন। হ্যাঁ, এই জন্য তাহলে আপনারা এই প্রশ্নের উত্তর কিভাবে দিবেন? অবশ্যই কি বার কাউন্সিল হলো আপনাদের আইনজীবীগণের অভিভাবক। বার কাউন্সিল অভিভাবক। এখন যদি বার কাউন্সিলের জায়গায় যদি বার অ্যাসোসিয়েশন দিয়ে দেয় তাহলেও কিন্তু আপনারা সেম ক্যাটাগরিতে আপনারা উত্তর করবেন। কিন্তু এখানে কিন্তু বার অ্যাসোসিয়েশন যখন দিবে তখন কিন্তু আপনারা বার অ্যাসোসিয়েশনের কার্যক্রম আর বার কাউন্সিলের কার্যক্রম দুইটা কিন্তু গুলায় ফেলবেন না। কারণ বার কাউন্সিল হলো আপনার
এই যে বার কাউন্সিল সকল যে অ্যাসোসিয়েশন আছে, বার অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে বার অ্যাসোসিয়েশন আছে। এই সকল বার অ্যাসোসিয়েশনের অভিভাবক হলো বার কাউন্সিল। আর একটা নির্দিষ্ট জেলাতে আছে বার অ্যাসোসিয়েশন। ওই বার অ্যাসোসিয়েশন ওই নির্দিষ্ট জেলার মধ্যে যে আইনজীবীগণ আছে তাদের স্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রম করে থাকে কে? বার অ্যাসোসিয়েশন। ঠিক আছে, দুইটার কার্যক্রম আপনারা এক করে ফেলবেন না। তারপর দেখেন এনরোলমেন্ট কমিটির গঠন এবং কার্যাবলী আলোচনা করুন। এনরোলমেন্ট কমিটি আপনার এইটা বলা আছে আপনার 11 খতে, অনুচ্ছেদ 11 খতে, অনুচ্ছেদ 11 খতে বলা আছে এনরোলমেন্ট কমিটি সম্পর্কে। এখানে এনরোলমেন্ট কমিটির টোটাল সদস্য থাকবেন 5 জন। একজন হলো চেয়ারম্যান, একজন চেয়ারম্যান থাকবেন, বাকি হলো 4 জন থাকবেন সদস্য। এই চেয়ারম্যান থাকবেন আপনার অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারক, অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারক হবেন চেয়ারম্যান। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের 2 জন বিচারক হবেন, আর মানে পরবর্তী 2 জন যে সদস্য থাকবেন 2 2 4 আর হলো 1, টোটাল হলো 5 জন। সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশনের 2 জন বিচারক হবেন সদস্য, আর আইনজীবীগণের মধ্য থেকে হবেন অ্যাটর্নি জেনারেল হবেন একজন, আর আইনজীবীগণের মধ্য থেকে হবেন একজন। তাহলে টোটাল হবেন 5 জন। এই 5 জনের মধ্যে আমরা পাইলাম কাকে? প্রথমে পাইলাম আপনার অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারক, তারপরে পাইলাম হাইকোর্ট ডিভিশনের 2 জন বিচারক, তারপরে পাইলাম আমরা কাকে? অ্যাটর্নি জেনারেলকে, আর সর্বশেষ পাইলাম আইনজীবীগণের মধ্য থেকে একজন। ঠিক আছে, এই মোট হলো 5 জন নিয়ে কি করা হচ্ছে? এনরোলমেন্ট কমিটি গঠন করা হচ্ছে। আর এই এনরোলমেন্ট কমিটি বা নিবন্ধন কমিটির কাজ কি? এনরোলমেন্ট কমিটি, নিবন্ধন কমিটির কার্যাবলী কি? এর প্রধান কাজ হলো এই যে আপনারা বর্তমান যে পরীক্ষা দিচ্ছেন না, বার কাউন্সিলের তালিকাভুক্তির জন্য সদস্যপদ গ্রহণ করার জন্য পিলি লিখিত এবং পিলি লিখিত এবং ভাইভা, এই পরীক্ষা দিয়ে আপনারা কি হবেন? আইনজীবী হবেন। এই যে আপনাদের পরীক্ষা গ্রহণ, পরীক্ষা পরিচালনা করা, খাতা দেখা, আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা, আপনাদের ফর্ম ফিল আপের অন্যান্য যে কার্যাবলী সবগুলোই কিন্তু আপনার বা অন্যান্য পরীক্ষা নেওয়া থেকে শুরু করে আপনাদের যাবতীয় কাজ করে থাকে এনরোলমেন্ট কমিটি। ঠিক আছে, এনরোলমেন্ট কমিটি এই কাজগুলো করে থাকে। এখন দেখেন বার কাউন্সিল আর বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য, বার কাউন্সিল আর বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য। এখন এই এনরোলমেন্ট কমিটি গঠন এবং অন্যান্য কার্যাবলী সবকিছুই আপনার অনুচ্ছেদ 11 খতে বলা আছে, অনুচ্ছেদ 11 খতে বলা আছে। অনুচ্ছেদগুলো মনে রাখবেন, অনুচ্ছেদগুলো মনে রাখবেন। হ্যাঁ, এখন দেখেন বার কাউন্সিল আর বার অ্যাসোসিয়েশন, এইটা আপনার এই যে বার কাউন্সিল আপনার একটা হলো সংস্থা, আর বার অ্যাসোসিয়েশন এটা আপনার বাংলাদেশের অনেকগুলো মাত্র একটি সংস্থান হলো কি বার কাউন্সিল। আর বার অ্যাসোসিয়েশন হলো দেশে যত অনেকগুলো জেলা আছে সেখানে আইনজীবীগণদের নিয়ে কি করা হয়? গঠিত হয় একটি সংগঠন, সেটা হলো বার অ্যাসোসিয়েশন। আর বার কাউন্সিল দেশের সকল আইনজীবীগণের নিয়ে গঠিত হয়, আর বার অ্যাসোসিয়েশন নির্দিষ্ট জেলার আইনজীবীগণকে নিয়ে বা নির্দিষ্ট বারের আইনজীবীগণকে নিয়ে বার অ্যাসোসিয়েশন তৈরি হয়। বার কাউন্সিলের সদস্য 15 জন, বার অ্যাসোসিয়েশনের সদস্য নির্দিষ্ট না। বার কাউন্সিলের মেয়াদ হলো 3 বছর, বার অ্যাসোসিয়েশনের মেয়াদ হলো 1 বছর। বার কাউন্সিলের কার্যাবলী দেশের সকল আইনজীবীগণের উদ্দেশ্যে আর কি তারা কার্যাবলী সংগঠন সম্পাদন করে থাকেন। আর বার অ্যাসোসিয়েশন আপনার ওই নির্দিষ্ট জেলার যে আইনজীবী আছে তাদের উদ্দেশ্যে সংগঠন করে থাকেন। বার কাউন্সিল সনদ দিতে পারে কিন্তু বার অ্যাসোসিয়েশন সনদ দিতে পারে না। বার অ্যাসোসিয়েশন আপনার কোন আইনজীবী যদি অসদাচরণ করে তাহলে তাকে পানিশমেন্ট দিতে পারে না, কিন্তু বার কাউন্সিল পারেন, বার অ্যাসোসিয়েশন পারে না। বার কাউন্সিল বিধি প্রণয়ন করতে পারেন, বার অ্যাসোসিয়েশন বিধি প্রণয়ন করতে পারেন না।
আরো কিছু পার্থক্য যেগুলো আছে ওইগুলো আপনারা দেখে নেবেন বা সুন্দর করে মুখস্থ করে রাখবেন। তারপরে দেখেন আইনজীবী হওয়ার জন্য একজন ব্যক্তির যোগ্যতা কি, যোগ্যতা কি বা কি ধরনের শর্ত পূরণ করতে হবে। এখানে বাংলাদেশের নাগরিকত্ব হইতে হবে অবশ্যই, বয়স হইতে হবে 21 বছর, আইনের ডিগ্রি থাকা লাগবে, আইনের ডিগ্রি থাকা লাগবে। এখন মানে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি নিয়েছে এরকমের ব্যারিস্টার হইলে তারপরে আপনার কি হবে, বার কাউন্সিল যে পরীক্ষা আছে পিলি লিখিত এবং ভাইভা 3টা পরীক্ষায় পাস করতে হবে, পরীক্ষার ফি এবং নিবন্ধন ফি দিতে হবে। ঠিক আছে। আর এই যে আপনার এই যে আছে না পেশকার বা অন্যান্য যারা, ওরা যদি 7 বছর যাবত যদি আপনার কি করেন এই পেশকার হিসাবে যদি কার্য পরিচালনা করে থাকেন তাহলে শর্ত পূরণ করলে সে অ্যাডভোকেট বলে গণ্য হইবেন। ঠিক আছে। তারপরে দেখেন অন্যান্য যে শর্তাবলী আছে বা বার কাউন্সিলের সদস্য হওয়ার জন্য কিছু সীমাবদ্ধতা আছে। এখন যদি প্রশ্ন আসে বার কাউন্সিলের সদস্য হওয়ার সীমাবদ্ধতা আলোচনা করুন, এই ক্ষেত্রে আপনার যদি কি হয়, আপনার সরকারি চাকরি থেকে নৈতিক অবক্ষয়ের কারণে যদি অপসারিত হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, 2 বছর অতিবাহিত হওয়ার পরে পরীক্ষা দিতে পারবেন এবং সদস্যপদ গ্রহণ করতে পারবেন। এটা হলো সরকারি চাকরি থেকে। আর যদি নৈতিক অবক্ষয়জনিত কারণে যদি কি হয় অপসারিত হয় তাহলে হইতে হবে 5 বছর, 5 বছর। তারপর দেখেন প্রশ্ন, একজন 42 বছর বয়স্ক ব্যক্তি সরকারি চাকরি থেকে 2/1/2020 খ্রিস্টাব্দ তারিখে বরখাস্ত মানে ডিসমিস হয়। ফেব্রুয়ারির মাসে 2021 সালে তিনি আইনজীবী হিসাবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা দিতে ইচ্ছুক। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আইন এবং যুক্তি সহ তাকে উপযুক্ত পরামর্শ দিন। এখন দেখেন বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলের আপনার 27 অনুচ্ছেদে আপনার এই যোগ্যতার কথা বলা আছে। এই যোগ্যতার মধ্যে যে আপনার যে সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতার মধ্যে আছে যদি কোনো ব্যক্তি সরকারি চাকরি থেকে যদি অপসারিত হয় তাহলে 2 বছর অতিবাহিত না হইলে সে কি করতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না এবং আইনজীবী হিসাবে তালিকাভুক্তি হইতে পারবে না। সেই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আপনার 2020 সালে 1/2/1/2020 পরবর্তীতে 2021 সালে পরীক্ষা দিতে যাচ্ছে, তার 2 বছর পূর্ণ হয় নাই, অলরেডি সে কি হয়েছে বরখাস্ত হয়েছে, তাহলে সে পরীক্ষা দিতে পারবে না, তাকে পরীক্ষা না দেওয়ার জন্য আপনারা পরামর্শ দিবেন। পরবর্তী প্রশ্ন দেখেন ট্রাইব্যুনালের গঠন এবং কার্যাবলী। ট্রাইব্যুনাল গঠন হয় আপনার অনুচ্ছেদ 33 অনুচ্ছেদ অনুযায়ী, মোট সদস্য থাকে 3 জন, 2 জন থাকেন বার কাউন্সিলের সদস্যগণের মধ্য থেকে নির্বাচিত সদস্য হয় 2 জন, আর একজন হবেন আপনার অ্যাডভোকেটদের মধ্য থেকে। এই 3 জনের মধ্যে থেকে যে কোনো একজন হবেন কি ট্রাইব্যুনালের চেয়ারম্যান। এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হবেন একজন। এই ট্রাইব্যুনালের যে উনি কিন্তু বিচারক হবেন না, উনি হবেন কি চেয়ারম্যান হবেন। বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনালের কি হবেন, উনি চেয়ারম্যান হবেন, কিন্তু উনি কিন্তু বিচারক বলে গণ্য হবেন না। হ্যাঁ, তারপরে দেখেন ট্রাইব্যুনালের কার্যাবলী। ট্রাইব্যুনালের কার্যাবলী কি, এর মেন কাজ হলো যে আইনজীবীগণের শাস্তি প্রদান করা। যদি কোনো কাজ অপরাধ করে থাকে আইনজীবী, তার পেশাগত অসদাচরণ যদি করে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসা এবং শাস্তি প্রদান করা, তাকে তিরস্কার করা, ভৎসনা করা এবং অন্যান্য যে আছে পানিশমেন্ট আছে সেগুলো দেওয়া। এখন দেখেন বার কাউন্সিলে যদি কোনো আইনজীবীর বিরুদ্ধে যদি অভিযোগ দায়ের করতে হয় তাহলে 1000 টাকা ফি দিয়ে এফিডেভিট সহকারে কি করতে হয়, লিখিত অভিযোগ দায়ের করতে হয়। যদি প্রমাণিত হয়, যদি আপনার যে আবেদন করবে সে যদি আপনার মিথ্যা হয়রানিমূলক ভাবে যদি কোনো আবেদন করে থাকে তাহলে তাকে কি 500 টাকা জরিমানা করতে পারে, কিন্তু আবেদন করতেই লাগে 1000 টাকা। তারপরে দেখেন
এই বার কাউন্সিল যদি কোনো আদেশ বা কোনো রায় কোনো আদেশ দিয়ে থাকেন, তাহলে সেই আদেশের বিরুদ্ধে কি করা যায়? রিভিউ করা যায়। এখন তাহলে বার কাউন্সিল অনুচ্ছেদ 35 অনুসারে কি করতে পারেন? কোন কোন শাস্তি প্রদান করতে পারেন? আপনার কোনো ব্যক্তির কি করতে পারেন? তার সনদ বাতিল করতে পারেন, স্থগিত করতে পারেন। 35 অনুযায়ী না, 35 অনুযায়ী তারা কি করতে পারেন? কোনো ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করতে পারেন, দলিল উপস্থাপনে বাধ্য করতে পারেন, সাক্ষী পরীক্ষার জন্য কমিশন ইস্যু করতে পারেন, সাক্ষ্য পরীক্ষার জন্য কমিশন ইস্যু করতে পারেন। এখন দেখেন, তাহলে বার কাউন্সিল শাস্তি দিবেন 32 অনুচ্ছেদ অনুযায়ী। তাকে তিরস্কার করতে পারেন, সনদ বাতিল করতে পারেন, সনদ স্থগিত করতে পারেন, আইন পেশা থেকে অপসারণ করতে পারেন, আইন পেশা থেকে সাময়িকভাবে অব্যাহতি দিতে পারেন, আইন পেশা থেকে সাময়িকভাবে কি করতে পারেন? অব্যাহতি দিতে পারেন। এইগুলো কি করতে পারেন? বার কাউন্সিল বার ট্রাইব্যুনাল কি করতে পারেন? এই ধরনের শাস্তি প্রদান করতে পারেন। অনুচ্ছেদ 32 কি করবে? ট্রাইব্যুনাল শাস্তি দিবে। ট্রাইব্যুনাল গঠন হবে 33 অনুচ্ছেদ অনুযায়ী। 35 অনুচ্ছেদ অনুযায়ী ট্রাইব্যুনাল কি করতে পারেন? কোনো ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করতে পারেন, দলিল উপস্থাপন করতে পারেন, সাক্ষী পরীক্ষার জন্য কমিশন ইস্যু করতে পারেন। এখন দেখেন, বার কাউন্সিল কি করতে পারে না? বার কাউন্সিল কি করতে পারে না? হাইকোর্টের বিনা অনুমতিতে আদালতের প্রিজাইডিং অফিসার বা আপনার কোনো বিচারককে কি করতে পারেন না? হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন না, সমন দিতে পারেন না। তাহলে আদালতের প্রিজাইডিং অফিসার এবং বিচারককে কি কোনো তলব করতে পারেন না বা সমন দিতে পারেন না, কোনো হুকুম দিতে পারেন না। যদি দিতে হয় তাহলে হাইকোর্টের অনুমতি লাগবে। তারপর দেখেন, বাংলাদেশ বার কাউন্সিল কোনো আইনজীবীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে কোন ধরনের পদ্ধতি অনুসরণ করবেন? এখন দেখেন, প্রথমেই কি করতে হবে? একটা অভিযোগ দায়ের করতে হবে। একটা অভিযোগে দায়ের করবে, সেই অভিযোগটা কি করবেন? প্রয়োজনীয় কাগজপত্র সহ এবং প্রমাণাদি সহ সে অভিযোগটা দায়ের করবেন। পরবর্তীতে সেটা অভিযোগ এবং অন্যান্য বিষয়ে একটা এফিডেভিট করবেন। এফিডেভিট করে তারপরে ট্রাইব্যুনালের কাছে কি করবেন? প্রদান করবেন এবং 1000 টাকা ফি প্রদান করবেন। এটা বিধি আপনার 41 থেকে আপনার 51 বিধিতে বলা আছে। আপনারা শুধু 41 বিধি উল্লেখ করবেন, উল্লেখ করে আপনারা এই প্রশ্ন লিখবেন। অন্যান্য যেগুলো দিয়ে আপনারা যদি পারেন তাহলে সেগুলো একটু উল্লেখ করে দিয়ে দিবেন। এখন দেখেন, একজন আইনজীবীর শিক্ষাগত যোগ্যতার সনদ জাল বা ভুয়া হলে বার কাউন্সিল তার বিরুদ্ধে কি করতে পারেন? কি ব্যবস্থা নিতে পারেন? এটা বিধি 60 বলা আছে। বিধি সনদ যদি জাল হয়, আর একটা হলো সনদ জাল হওয়া বা ভুয়া যদি হয়, তাহলে সেক্ষেত্রে অনুচ্ছেদ 32 অনুযায়ী কি করবেন? শাস্তি প্রদান করবেন। আর যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকে, ভুল তথ্য দিলে তখন আপনার বিধি 60 অনুযায়ী কি করতে পারেন? 5 বছরের জন্য সে বার কাউন্সিলের পরীক্ষা দিতে পারবেন না। বার কাউন্সিলের জন্য তার পরীক্ষা দেওয়া ব্যান করা হইবে। ঠিক আছে? এখন তাহলে তার কি করতে পারেন? 32 অনুযায়ী তার সনদ যদি জাল হয় বা ভুয়া হয়, তাহলে তার সনদ বাতিল করতে পারবেন, স্থগিত করতে পারবেন, আইন পেশা থেকে অপসারণ করতে পারবেন এবং সাময়িকভাবে কি করতে পারবেন? অব্যাহতি দিতে পারবেন। তারপরে দেখেন, এক প্রশ্ন, কে আইনজীবী তালিকাভুক্তির আবেদন পত্রে ইচ্ছাকৃত মিথ্যা তথ্য প্রদান করেন? মানে সে আপনার LLB ডিগ্রি তার নাই, তারপরেও সে কি করছে? LLB ডিগ্রির যে ডকুমেন্ট আছে সেগুলো ফলস আকারে তৈরি করে সেগুলো আপনার তালিকাভুক্তি পরীক্ষা দেওয়ার জন্য দিয়েছেন। তো এই ধরনের কাজ যদি কেউ করে থাকে, তাহলে তাকে 60 বিধি অনুযায়ী কি করা যাবে? সে 5 বছরের জন্য আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা দিতে সে পারবেন না, বা অন্যান্য যে কোনো ধরনের তথ্য যদি সে ভুল দিয়ে থাকে, তাহলে সে 5 বছরের জন্য ব্যান হবেন। পেশাগত আচরণ বিধি এবং নিয়ম কানুন বলতে কি বুঝেন? পেশাগত আচরণ, আইনজীবীদের, যারা আইনজীবী হবেন, যারা প্র্যাকটিস করবেন, তাদের অনেক ধরনের আপনার পেশাগত
কিছু নিয়ম কানুন আছে যেগুলো আপনার মেনে চলতে হয়। যেমন ধরেন যে আমি গত ঈদের আগে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করছে আমার নিজ জেলাতে। তারা আর কি অন্য একজন আইনজীবী ধরছেন, আইনজীবী ধরলে পারে তা সে আপনার মোটামুটি ওইভাবে আসলে কার্যক্রম করে নাই, জামিন করাইতে পারে নাই। পরে আমাকে বলছে, তা বললে পরে আমি তো তারপরে ছুটি হয়ে গেল, ঈদের ছুটি। তা আজকে ১ম তারিখ ছিল। এখন যার কাছে মামলা আছে তা আমাকে বলতেছে আপনি তার কাছ থেকে মামলা নিয়ে দেন। আমি কিন্তু এটা পারি না, কারণ সে যার কাছে মামলা সে কিন্তু একজন আইনজীবী এবং তাকে আমি ফোর্স করতে পারি না। এইটা আমার যে পেশাগত আচরণ বা নিয়ম কানুন এর বিরোধী চলে যায়। তা তখন কি করলাম, আমি দুইজন বললাম যে স্যার আপনি বা লার্নেট আপনি মামলা পরিচালনা করেন, আপনার সাথে আমি আছি। তাই বলে আজকে দুজন শুনানি করলাম, ইভেন বার কাউন্সিলের সেক্রেটারি আর আমি। আর উনি তো আসলে দেখলাম উনি তো মানে শুধু দাঁড়াই ছিল, কোনো কথা টথা নাই। আমরা বার কাউন্সিলের সেক্রেটারি আর আমি দুজন মিলে শুনানি করে ওর আর কি জামিন করাইলাম। কিন্তু মানে সে পারুক বা না পারুক, সে একজন আইনজীবী, তাকে আমি ফোর্স করতে পারি না, তার কাছ থেকে ফোর্স করে মামলাটা আমি নিতে পারি না। ঠিক আছে, এই যে বিষয়গুলো আছে, এই যে আরো অন্যান্য আইনজীবীদের প্রতি আইনজীবীর পেশাগত আচরণ, বিচারকের প্রতি আইনজীবীর পেশাগত আচরণ, তারপরে মক্কেলের প্রতি আচরণ, যে আপনার যে পয়েন্ট গুলো আছে পয়েন্ট গুলো আপনারা সুন্দর করে মিনিমাম 6 থেকে 7টা আপনারা মুখস্থ রাখবেন নিজেদের মতো করে। প্রত্যেকটা জায়গা থেকে 6 থেকে 7টা করে মুখস্থ রাখবেন। পরবর্তীতে যেগুলো যাবে ওইগুলো আপনারা যদি রিলিভেন্ট, যদি কখনো যদি প্রশ্ন চলে আসে তাহলে আপনারা উত্তর করবেন। আইনজীবীগণের পেশাগত আচরণ শিষ্টাচার করে নীতিমালা পরিণত হওয়ার উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য এটা আপনারা নিজের মতো করে লিখতে পারবেন। ঠিক আছে, একটা শৃঙ্খলা নিয়ে আসা, কোর্টের মাধ্যমে মানে বিচার মানে কোর্ট অফ জাস্টিসের আপনার যে আছে নিয়ম কানুন আছে সেগুলো মেনে চলা, পরিবেশ একে অন্যকে শ্রদ্ধা করা, মামলা পরিচালনার ক্ষেত্রে নীতি নৈতিকতা বজায় রাখা। বা আপনার একজন আইনজীবী কিন্তু অন্য কোনো মক্কেলের সম্পত্তি ক্রয় করতে পারে না, আপনি তো জানেন, আপনারা তো জানেন, পারবে না। এখন আপনার কাছে একটা ধরেন যে ইসমামের কাছে একটা মামলা আসলো, মামলা আসার পরে ক্লায়েন্ট বললো যে আমি তো 5 লাখ টাকা পাবো, 5 লাখ টাকা পাবো, 5 লাখ টাকা আপনি উদ্ধার করে দেন। এই 5 লাখের 2.5 লাখ হলো আপনার, 2.5 লাখ হলো আমার। এই যে এই ধরনের চুক্তি এইগুলোও কিন্তু একজন আইনজীবী করতে পারে না। বা একজন বললো যে আমার 10 শতক জমি আমি পাবো, আপনি এই 10 শতক জমি আমাকে নিয়ে দেন, এখান থেকে 2 শতক আপনার নামে লিখে দিবা না। ঠিক আছে, এই ধরনের চুক্তি একজন আইনজীবী করতে পারে না। আইনজীবীগণের পেশাগত দক্ষতা, সম্মান, শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিল কতটুকু সফল কাম হয়েছে? এখানে আপনার অবশ্যই এটা পজিটিভ একটা আপনারা অ্যান্সার করবেন। কখনোই কোনো সংস্থা, কোনো বিচারক বা কোনো অ্যাসোসিয়েশন এদের বিরুদ্ধে আপনারা নেগেটিভ কোনো উত্তর কখনো করবেন না। ঠিক আছে, যদিও কিছু কিছু ভুল আছে, এই ভুলগুলো থাকার সাপেক্ষে তারপরে আপনারা নেগেটিভ উত্তর করবেন না, কখনোই করবেন না। আইনজীবীদের পেশাগত দক্ষতা, সম্মান, শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিল আইন, বিধি এবং নীতিমালা সংস্কারের প্রয়োজনীয়তা নিরীক্ষে সুপারিশমালা প্রণয়ন করুন। মানে বাংলাদেশ বার কাউন্সিল বর্তমানে যে ধরনের কাজগুলো করতেছে এই কাজের বাইরে আর কোন কোন কাজগুলো করলে বার কাউন্সিল আর একটু অ্যাক্টিভ হবে বা আর একটু সুনাম অর্জন করবেন বা তার কার্যক্রমগুলো আর একটু ভালো হইবে, এই বিষয়ে আপনাকে একটা পরামর্শ দেওয়ার কথা বলতেছে। এই ক্ষেত্রে আপনারা কি বলতে পারেন? এই ক্ষেত্রে আপনাদের এই যে বলতে পারেন নবীন যেসব আইনজীবী আছে এদের কিন্তু রেগুলার কিন্তু আপনার কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না। আমি প্রশিক্ষণের জন্য 1100-1200 টাকা দিয়ে আমি আবেদন করেছিলাম, এটা যখন প্রথম আমি আইনজীবী হই। তারপরে এখন পর্যন্ত কিন্তু আমার কোনো প্রশিক্ষণ তারা নেয় নাই। ইভেন আমি কিন্তু টাকা কিন্তু তাদের দিয়ে দিয়েছি, এখনো তারা কোনো প্রশিক্ষণ নেয় নাই। তা এই যে ইরেগুলারিটি বা অন্যান্য যে কার্যক্রম গুলো আছে, নবীন আইনজীবীগণের কি প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারেন। তারপরে এই যে বিশ্ববিদ্যালয়, এগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ল কলেজ, এরা আপনার বার কাউন্সিলের যে বিধিমালা আছে এগুলো তো ফলো না করে অতিরিক্ত স্টুডেন্ট আপনার ভর্তি করাই, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে পারে। তারপরে বিচারের যে কার্যক্রম আছে বা আইনজীবীদের
যে কার্যক্রম আছে এগুলা ডিজিটালাইজ করতে পারে। যেমন কিছুদিন আগে আমরা দেখলাম যে শেখ হাসিনার বিচার কিন্তু একদম টিভিতে দেখাইলো। এই টিভিতে দেখাইলো কিন্তু শুধু শুধু তো দেখায় নাই, তাই না? হ্যাঁ একটা জি ভাই, আমার একটা প্রশ্ন আছে। ওই যে মানে শেখ হাসিনার কথা বলাতে মনে পড়লো আর কি। আপনার ওই যে আমরা যে কেস টেস লিখবো তো মানে আমি তো মোটামুটি একটু লিখি। তো ওইখানে যে আগের দিন একটা মামলা ছিল যে হচ্ছে বেগম খালেদা জিয়া বনাম রাষ্ট্র, ওই যে ইশারের ক্ষেত্রে বা 173-3 ক্ষেত্রে যে অতিরিক্ত চার্জশিট। তো এই টাইপের এই পলিটিক্যাল মামলাগুলা লেখা কি খাতায় ঠিক হবে নাকি এইগুলা অ্যাভয়েড করলে ভালো হয় ভাই? হ্যাঁ, পলিটিক্যাল মামলা যদি থাকে এখানে আপনারা তো জুনিয়র বা আপনারা নতুন আইনজীবী, আপনাদের আমার মনে হয় না সমস্যা হওয়ার কথা। আর এখন যদি আপনি যদি শেখ হাসিনার মামলা দিয়ে যদি পজিটিভলি শেখ হাসিনার পক্ষে লেখেন তাহলে সমস্যা হইতে পারে। এখন বিএনপি সরকারের আপনার ক্ষমতা আছে বা জামাত আপনার বার কাউন্সিলের আছে, বিএনপি আছে, সব বেশিরভাগই বিএনপি আছে, জামাত খুব কম আছে। আমার মনে হয় না যে খালেদা জিয়াদের লেখলে কোনো সমস্যা হবে। তবে ওই মানে এইগুলো একটু যদি পসিবল হয় তাহলে অ্যাভয়েড করে যাবেন। বলা তো যায় না কার মনের মধ্যে কি আছে। অন্যান্য মামলাগুলো দিলেন বা যদি কোনো আপনার সেরকম যদি দৃষ্টান্ত স্থাপনমূলক কোনো মামলা যদি হয়, যেমন ইরশাদের মামলা বা আপনার এই খালেদা জিয়ার মামলা, এগুলো আপনারা দিতে পারেন, সমস্যা নাই। তবে শেখ হাসিনার মামলাটা দেওয়ার দরকার নাই। আচ্ছা ভাই, ঠিক আছে। তার মানে ওই পলিটিক্যাল মামলাগুলো অ্যাভয়েড করলেই ভালো হয়। হ্যাঁ, অ্যাভয়েড করলে এমনিতে ভালো হয়। এর আগের যে প্রতিষ্ঠিত মামলাগুলো আছে ওইগুলা যদি পারলে দিব, না পারলে নাই। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় হলো খাতা দেখবে কিন্তু বিচারক, ঠিক আছে? খাতা দেখবে হলো বিচারক। এই বিভিন্ন রকমের এই আইনজীবী এরা কিন্তু পাওয়ার থেকে চলে গেছে, বিচারকরা কিন্তু পাওয়ার থেকে চলে যায় নাই, ঠিক আছে? বিচারকরা আপনার আওয়ামী লীগ হইতে পারে, বিএনপি হইতে পারে, জামাতও হইতে পারে বা নিরপেক্ষ হইতে পারে। তো আপনার খাতা আপনি খালেদা জিয়ার মামলা দিয়ে আপনি যদি খুব সুন্দর করে যদি গঠনমূলক ভাবে তার যদি একটু প্রশংসাও করে দেন, এবং আওয়ামী লীগের কোনো বিচারকের কাছে যদি খাতাটা যায় সে যদি একটু মাইন্ড করে বসে তাহলে তো আর কিছু করার নাই, তাই না? এক্ষেত্রে একটু হ্যাঁ সতর্কতা ভাই, অবলম্বন এটাই আমি করে ভাবছিলাম যে খাতা দেখা গেলো এমন লোক দেখলো যার কাছে আবার ওনার একটু নেগেটিভ লাগলো, তখন আমার পুরো খাতার মানই খারাপ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন আরেকটা বিষয় দেখেন, আইনজীবীদের তালিকাভুক্তি পরীক্ষার ক্ষেত্রে এই যে আপনাদের সীমাবদ্ধ বয়সের যে কোনো কিন্তু লিমিটেশন নাই। এরা কিন্তু আপনার এই যে বার কাউন্সিল একটা লিমিটেশন দিয়ে দিতে পারে। আপনার 40 বছর পর্যন্ত সাধারণত ধরা হয়, মানে নজির আকারে 40 বছর ধরা হয়। 40 বছরের উপরে যারা তাদের আসলে নিতে চাচ্ছে না বার কাউন্সিল। 40 বছরের নিচে যারা তাদের আর কি নিতে যাচ্ছে, ঠিক আছে? তাই এইটা আপনার অফিসিয়ালি কিন্তু আপনার এই ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট বা কোনো আইন নাই। তো সেক্ষেত্রে কিন্তু এরা কিন্তু এটা বিধি নির্ধারণ করে দিতে পারে। তারপরে দেখেন, সংশ্লিষ্ট আইন মোতাবেক আপনি একজন আইনজীবী হিসাবে কিভাবে গোপনীয়তা, স্বচ্ছতা এবং দায়বদ্ধতা রক্ষা করবেন। এই যে এটা আপনার যে পেশাগত আচরণের ক্ষেত্রে এখানে আপনার এই মক্কেলের গোপনীয়তা, অন্য একজন আইনজীবীর গোপনীয়তা, এগুলো আপনারা অবশ্যই রক্ষা করে চলবেন বা ই করবেন। এইগুলো এইখানেই এই ধরনের আর কি যে বিধিনিষেধ গুলো আছে, যেগুলো আছে ওগুলো আপনি দেখবেন। তারপরে যেগুলো আছে ওইগুলো একই বিষয়। আর কিছু সমস্যা নির্ভর প্রশ্ন আছে ওইগুলো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় যে ক্লাস আর না গানো উচিত। আপনারা বার কাউন্সিল অর্ডার বার কাউন্সিল যতটুকু আছে ওইগুলো আপনারা পড়তে থাকেন। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন পরবর্তী ক্লাসে, বা যদি কোনো ক্লাস নেওয়ার প্রয়োজন হয়। আর কালকে তো ইসমাম, বলো। ভাই বললাম এই আইনের তো ওই ধারা বা বিধিগুলো না মানে আমি লিখতে পারবো ঠিক আছে, কিন্তু হুবহু মনে থাকতেছে না। তো সেক্ষেত্রে আমি যদি ধারা উল্লেখ বাদ আমি যদি আনসারটা করি সেক্ষেত্রে কি নাম্বার তো ইয়ে করবে নাকি ভাই? নাম্বার তো দিবে, অবশ্যই দিবে, কিন্তু আর দুই এক নাম্বার একটু কম দিতে পারে। এরকম ভাই অন্যান্য কিন্তু আইনে যেরকম হুবহু ধারা উল্লেখ করতে পারবো ইনশাল্লাহ, কিন্তু এই আইনের ক্ষেত্রে একটু সমস্যা হয়তো হইতে পারে। বিষয়টা হলো যে আমি কিন্তু দেখেন, ইসলাম দেখো, এই যে বার কাউন্সিলের গঠন যে ধারাতে বলা আছে, যে অনুচ্ছেদে বলা আছে, ট্রাইব্যুনালের গঠন যে অনুচ্ছেদে বলা আছে, তারপরে আপনার এনরোলমেন্ট কমিটির গঠন যে অনুচ্ছেদে বলা আছে, বার অ্যাসোসিয়েশন, এই যে কয়েকটা বিষয় আছে, মাত্র অল্প কিছু
বা পানিশমেন্টের যে আপনার যে অনুচ্ছেদটা আছে 32, ট্রাইব্যুনাল গঠন 33, ঠিক আছে? তারপরে বার কাউন্সিল যেটা আছে, বার কাউন্সিল আপনার 5 অনুচ্ছেদ, এইগুলো কিন্তু আপনার মাত্র 6 থেকে 7টা যদি অনুচ্ছেদ পড়েন, বা আপনি 10টাতেই গেলেন, 10টা অনুচ্ছেদ পড়লে কিন্তু আপনার ইজিলি কিন্তু এই যে যেগুলো বললাম এইগুলো আপনার মনে আছে। আমার মনে হয় না যে এগুলোর বাইরে থেকে আপনার প্রশ্ন আসবে, বা দিলে মানে 2-1টা অবশ্যই দিবে, সেগুলো আপনার দরকার নাই। আপনি 2, 4, 5টা আপনি দিতে পারলেন, একটা দিতে পারলেন না, ও নিয়ে কোনো সমস্যা নাই। আপনি যদি স্লাইড পরিমাণে যদি আপনি 2-3টা অনুচ্ছেদ বা বিধি যদি দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু সমস্যা হচ্ছে না। ওই 2-1টা বাদ চলে গেলেও এটা কোনো বিষয় না। আর আপনার আর সবসময় টার্গেট রাখবেন যে বার কাউন্সিল অর্ডার বাদে এখান থেকে আপনারা 6-7 মার্কের বা আপনারা 5 মার্কই পাইলেন, ঠিক আছে? 10-এর মধ্যে 5 পাইলেন, তাতে আপনাদের কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের মূল টার্গেট থাকবে যে বাকি যে 90 মার্ক আছে, এই 90 মার্ক থেকে মোটামুটি ভালো মতো করে অ্যান্সার করবেন, এবং আপনার এই বার কাউন্সিল যদি কমন পেয়ে যান, তাহলে আপনারা ওইখান থেকে তো অবশ্যই লিখবেন। এটুকুই। মোহিনী। ভাইয়া বলছি হচ্ছে মানে বার কাউন্সিলের জন্য তো মনে হয় এই প্রিভিয়াস কোশ্চেন গুলা পড়লে এনাফ হবে না? বার এটা কাউন্সিলের তো জন্য আমাদের অবশ্যই তেমন পড়া না। প্রিভিয়াস কোশ্চেন পড়লে দ্যাটস এনাফ। আর তারপরেও ওই পিলির জন্য যেগুলো পড়েছো, আমার সেম ওপিনিয়ন, ঠিক আছে? পিলির জন্য যেগুলো পড়েছো ওইগুলো জাস্ট একবার করে চোখ বুলায় যাবা। চোখ বুলাইতে হয়তো 20-30 মিনিট মতো সময় লাগবে, চোখ বুলাইতে তো আর সমস্যা নাই, তাই না? কারণটা হলো কি, যে ধরেন যে একটা প্রশ্নের মধ্যে, এক সেট প্রশ্নের মধ্যে হুট করে যদি একটা প্রশ্ন ঢুকাইয়ে দেয়, তাহলে কিন্তু ওইটা যদি আপনাদের যদি গ্যাপ চলে যায়, তখন কিন্তু আসলে একটু খারাপ দেখা যাবে। সো আপনাদের এটা পড়তে তো সমস্যা নাই, 5 ভাইয়া মিনিটের প্রিলির জন্য তো মনে হচ্ছে এর থেকেও কম পড়ছিলাম বার কাউন্সিলে। হ্যাঁ। এখানে তো আমি রিটেন আরো বেশি। আমি আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, তখন বার কাউন্সিলের আমার এরকম টার্গেট ছিল, আমি মনে হয় সর্বোচ্চ 30 মিনিট করেছিলাম বার কাউন্সিলের থেকে। আমাদের তো বার কাউন্সিল আসলে লাগেও না, আপনারা যারা আছেন আপনাদের পাস করার জন্য বার কাউন্সিল লাগবে না। তবে এই যে যারা অন্যান্য যারা আছেন তাদের একটু লাগবে, তারা আপনারা অবশ্যই এটা বাদ দিবেন না, একটু বেশি করে ভালো করে পড়বেন, ঠিক আছে? কারণ অন্যান্য জায়গা থেকে যদি একটু স্কিপ হয়ে যায়, তাহলে আপনারা এখান থেকে একটু গ্যাপ পূরণ করে নিতে পারবেন, ঠিক আছে? তো আমার মনে হয় না যে যারা একটু অন্যান্য দিকে একটু ভালো আছে, তাদের এটা নিয়ে তো টেনশনের কোনো কারণ আছে। আপনারা অন্তত একদিন টাইম দেন বার কাউন্সিলে, বা একদিন না দিলে অন্তত 3 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা দেন, সর্বোচ্চ 5 ঘন্টা টাইম দেন, দ্যাটস এনাফ। সবুজ ভাই কিছু বলতে চাচ্ছেন? পেশাগত বিধি যে বন্দোবস্ত বিধি, এটা তো ভালো করে মুখস্থ করলে এখান থেকে আশা করি একটা প্রশ্ন পাওয়া যাবে, প্রবলেমেটিক হোক আর এভাবে হোক। হ্যাঁ, 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 হ্যাঁ। সবুজ ভাই আপনি বার কাউন্সিল অর্ডারটা একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? বার যে কাউন্সিল আমি অর্ডারটা ভালো করে প্রতিদিন পড়বেন, এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন খুব কম আসবে, বা একটা প্রবলেমেটিক প্রশ্ন আসলে পারো আপনি উত্তর করতে পারবেন। বিধি সবসময় পড়ি। ভাই বারের এখান থেকে তো ড্রাফটিং আসে মনে হয়। ড্রাফটিং তো আসে, এটা মানে অপশনাল থাকে, ঠিক আছে? একটাতে ড্রাফটিং আসলেও বা না আসার সম্ভাবনাও আছে। ড্রাফটিং এখানে কিন্তু নাই, শুধুমাত্র এই আইনজীবীর বিরুদ্ধে একটা অভিযোগপত্র, এর বাইরে তো আর কোনো ড্রাফটিং নাই, ঠিক আছে? সো ওইটা আমার মনে হয় না ওইরকম বেশি আসবে, বা আসার পসিবিলিটিও আছে। যদি আসে তাহলে আপনারা ওইটা লিখবেন, সমস্যা কি? আর এই আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ তো আপনার ওই 2 সেট প্রশ্নে তো আর অভিযোগ থাকবে না, তাই না? একটাতে থাকবে আর একটাতে স্কিপ করে যাবে, তাহলে যেটাতে স্কিপ করবো ওইটা থেকে উত্তর করবেন। আর কিছু? তার এই পরীক্ষাগুলো 9টা অথবা 10টার দিকে নেওয়া যায় না রাত্রে? ঠিক আছে, আমি 9টা থেকে নিব, সমস্যা নাই। আপনারা 9টা পর্যন্ত পড়বেন বা 10টা পর্যন্ত পড়বেন, তারপরে পরীক্ষা দিবেন, ঠিক আছে? আর পরীক্ষার বিষয়ে তো আপনারা আর একটু বলি, পরীক্ষার বিষয়ে তো আপনাদের যদি কারো যদি মনে হয় যে আপনি 8টার সময় পরীক্ষা দিতে কমফোর্ট ফিল করতেছেন না, তাহলে কারণ এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনি যদি মনে করেন যে আমি রাত 12টা পর্যন্ত পড়বো, রাত 12টা থেকে পরীক্ষা স্টার্ট করে আমি একটাই খাতা জমা দিয়ে আমি ঘুমাই যাব, আপনারা তাও করতে পারেন, ঠিক আছে? এটা নিয়ে কোনো জোরাজোরি নাই। আর যখন পরীক্ষা নেব চেষ্টা করবেন ওই সময় দেওয়ার জন্য। আর যে 100 নম্বরের যে পরীক্ষাটা নিব এটা আপনারা খুবই গুরুত্ব সহকারে দিবেন, এবং ভালোই করে দিবেন, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা রইল, পড়তে থাকেন।